ওয়েলকাম ব্যাক ফ্রেন্ডস। আজ একটা তেলুগু মুভির এক্সপ্লেনেশন আপনাদের সামনে নিয়ে এসেছি। আর এই মুভিটির নাম কালিং সাহস্রা। মুভির মধ্যে বেশ কিছু টুইস্ট রয়েছে। আশা করি এই মুভির কাহিনী আপনাদের ভালোই লাগবে। তো সময় নষ্ট না করে শুরু করা যাক এই মুভির কাহিনী। মুভির শুরুতে আমরা দেখতে পাই একজন লোক তার এক বন্ধুকে শুনশান কোথাও নিয়ে যাচ্ছিল। তো তার বন্ধু বলে, কিছু প্রবলেম হবে না তো, পুলিশের ঝামেলা পোহাতে হবে না তো? তো সেই লোকটা বলে, আরে এই জায়গাটার ব্যাপারে কেউ জানে না, বাড়িতে তুমি তোমার স্ত্রীর উপর রাগ দেখাতে পারছো না, না এখানে এসে তোমার যত রাগ বের করতে পারবে, চুপচাপ আমার সাথে চলো, দেখো কত মজা পাবে। তো ওই লোকটা তার এক বন্ধুকে ওই বিল্ডিং এ নিয়ে আসে। ওই বিল্ডিং এর ভিতরে অনেক ছেলে মেয়েকে বেঁধে রাখা হয়েছিল। এদের উপর নানা রকম টর্চার করা হয়। আর এরা যখন যন্ত্রণায় ছটফট করতে থাকে তখন সামনের লোক তা দেখে খুব আনন্দ পায়। মানে সামনের লোক এক ধরনের মেন্টালি স্যাটিসফ্যাকশন পায়। আর যারা এটার ব্যবস্থা করেছিল তারা ওই টর্চার গুলোর ভিডিও রেকর্ডিং করে ডার্ক ওয়েবে পোস্ট করতো। এদের সাবস্ক্রাইবারও এই ধরনের ভিডিও দেখে খুব আনন্দ পায়। ওরা অনলাইনে বিডিংও করতে পারত। এরপর আমরা অজয়কে দেখতে পাই, যে তখন বেঙ্গালুরুতে জব করত। সে বর্তমানে সাহারা নামের একটা মেয়ের চিঠি পড়ছিল। মেয়েটি লিখেছে, আপনি যখন শেষবার হায়দ্রাবাদে এসেছিলেন তখন আপনি আমাকে খুব সাহায্য করেছিলেন, সেটার জন্য আমি আপনার কাছে কৃতজ্ঞ। পরের বার যখন আপনি হায়দ্রাবাদে আসবেন আমি অবশ্যই আপনার সাথে দেখা করব। অন্যদিকে আমরা হায়দ্রাবাদে এক ইউটিউবারকে দেখতে পাই। আসলে বেশ কিছুদিন ধরে এখানে মেয়েদের কিডন্যাপ করা হচ্ছিল। আর যেসব মেয়েদের কিডন্যাপ করা হয়েছে তারা কেউই ফেরত আসেনি। কেবল একজন লোকই ওই গ্যাংয়ের হাত থেকে বেঁচে ফিরে এসেছিল। আর ওই লোকটার নাম শিবা। এইটা বলে ওই ইউটিউবার আমাদেরকে শিবার সাথে পরিচয় করায় যে, স্যার আপনি আপনার অভিজ্ঞতার কথা বলুন, আপনি কিভাবে ওখান থেকে বেঁচে ফিরে এসেছেন, আমাদের দর্শকদের আপনার কাহিনী বলুন। আসলে শিবা হ্যান্ডিক্যাপ ছিল, একটা স্টিকের সাহায্যে সে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলতো। তোশিবা তার ফ্ল্যাশব্যাকের কথা মনে করে। তোশিবা একটু দুঃখী হয়ে বলে, আমি আর ওই কথাগুলো মনে করতে চাই না, আমি ওইসব ভুলে যেতে চাই। আসলে শিবা তখন একটা পুলিশ স্টেশনে এসেছিল। আর ওই ইউটিউবার ওখানেই শিবার ইন্টারভিউ নেওয়া শুরু করে। ওই ইউটিউবার শিবাকে রিকোয়েস্ট করে, আপনি প্লিজ দর্শকদের কিছু তো বলুন, আমাদের দর্শকরা আপনার মুখ থেকে শুনতে চাইছে। শিবা বলে, এই শহরে প্রায় 6000 লোক কিডন্যাপ হয়েছে, আর আমি যতদিন না ওই গ্যাংকে পুলিশের হাতে তুলে দিতে পারছি আমি শান্তিতে ঘুমোতে পারবো না। অন্যদিকে অজয়ের ট্রান্সফার হলে সে হায়দ্রাবাদে আসে। বাস্তবে তার এক বন্ধু আসে তাকে তার বাড়িতে নিয়ে যাওয়ার জন্য। তখনই ওই রাস্তা দিয়ে একটা গাড়ি যাচ্ছিল, আর গাড়িটা হঠাৎ পাংচার হয়ে যায়। ওই গাড়ির মধ্যে থাকা একটা মেয়ে অজয়ের দিকেই তাকিয়ে থাকে। অজয়ও এটা দেখে অবাক হয়ে যায়। সে ওই মেয়েটাকে ইশারায় হাই হ্যালো বলতে থাকে, কিন্তু ওই মেয়েটা তাকে কোনো উত্তরই দেয় না। অজয় বুঝতে পারে যে ওই মেয়েটা কোনো কারণে খুব ভয় পাচ্ছে। এই জন্য অজয় আর তার বন্ধু ওই গাড়িটাকে ফলো করতে থাকে। অনেক চেষ্টা করার পর ফাইনালি ওরা ওই গাড়িটাকে ধরে ফেলে। ওই গাড়ি থেকে কিছু গুন্ডা বেরিয়ে অজয়ের উপর অ্যাটাক করে। তো অজয় আর ওই গুন্ডাদের মধ্যে একটা ফাইটিং শুরু হয়। অজয় কোনোভাবে ওই গুন্ডাদের মেরে ওই মেয়েটাকে বাঁচায়। পরের দিন অজয় আর তার বন্ধু সত্যা তাদের অফিস যায়। আসলে অজয় একটা সফটওয়্যার কোম্পানিতে কাজ করত। আর ঘটনা হলো, কয়েকদিন আগেই ওর বড় বোন সরোজা মারা গিয়েছে। সরোজার দেহে আঘাতের চিহ্ন দেখে বোঝা যাচ্ছিল যে কয়েকজন লোক ওর উপর খুব টর্চার করে ওকে মেরে ফেলেছে। যাই হোক, অজয়ের বস অজয়কে ওদের কোম্পানির একটা নতুন নম্বর নিয়ে নিতে বলে। তো অজয় রিসেপশনিস্টের কাছে নতুন নম্বর নিতে এলে সে জানতে পারে যে এখন কোনো নতুন নম্বর অ্যাভেলেবল নেই। এরপর অজয় তার টিম মেম্বারদের কাছে তার বানানো নতুন অ্যাপের প্রজেকশন দেখায়। আজকাল হায়দ্রাবাদে প্রচুর ছেলে মেয়ের কিডন্যাপ হয়ে যাচ্ছে, এই কথা মাথায় রেখেই অজয় তার নতুন সফটওয়্যারটা বানিয়েছে। অজয়ের এই অ্যাপ্লিকেশনটা কেউ যদি ব্যবহার করে অ্যালার্ট বাটনটা টিপে দেয় তাহলে ওর অ্যাপ্লিকেশনের মাধ্যমে কাছাকাছি IMEI নাম্বার ট্র্যাক করে ওটা কন্ট্রোল রুমে পাঠিয়ে দেয়, যার সাহায্যে পুলিশ ওই নম্বরটাকে সহজেই ট্র্যাক করতে পারে। পরের দিন অজয় আর সত্যা যখন অফিস আসছিল, রাস্তায় তারা এক মোবাইল নেটওয়ার্কিং এর দোকান দেখতে পায়। এখন অজয়ের একটা নতুন নম্বরের প্রয়োজন ছিল, এই জন্য অজয় ওই দোকানে গিয়ে একটা নতুন সিম কার্ড চায়। ওই সময়ে ওই দোকানের একটা বয় কিছু পুরনো সিম কার্ডকে একটা জায়গায় রেখে দেয়, কিন্তু ওই দোকানের স্টাফ ওই সিমগুলোকে নতুন সিম ভেবে ওইগুলো অজয়ের সামনে নিয়ে আসে। আর অজয়কে বলে, এর মধ্যে আপনি পছন্দ মতো একটা নম্বর সিলেক্ট করে নিন। তো অজয় একটা নম্বর সিলেক্ট করে। ওই কোম্পানির লোকেরা ওই সিমটা অজয়ের নামে রেজিস্টার করে দেয়। বাড়িতে এসে অজয় সিম কার্ডটা যখন তার ফোনে ইনসার্ট করে সঙ্গে সঙ্গে পাওয়ার কাট হয়ে যায়। এরপর পাওয়ার এলে অজয় যখন ঘুমাতেই যাচ্ছিল তখন তার ফোনে একটা আননোন নম্বর থেকে ফোন আসে। ও পাশ থেকে একটা মেয়ের কণ্ঠস্বর শোনা যায়। সে বলে, আরে সহস্রা, এতদিন তুই কোথায় ছিলিস, তোর কোনো পাত্তাই নেই, আর এখন কোথায় আছিস? অজয় তাকে বলে, আরে ম্যাডাম একটু থামুন। সহস্রা বলে, আমি কাউকে চিনি না, আমার নাম অজয়, আর আমি এই নম্বরটা আজকেই নিয়েছি। এই বলে সে ফোন কেটে দেয়। এরপর আবার একটা আননোন নম্বর থেকে ফোন আসে। ও পাশ থেকে একটা লোক বলে ওঠে, তুমি কে, আর সহস্রা কোথায় আছে, এখনই সহস্রাকে ফোন দাও। তো অজয় তাকেও বলে,
আরে ভাই সাহেব, আমি সহসা বলে কাউকে চিনি না, এটা আমার নাম্বার, এই নাম্বারটা আজকেই আমি নিয়েছি, আর আমার নাম অজয়, আপনি আমাকে আর ডিস্টার্ব করবেন না। এই বলে অজয় তার ফোন কেটে ফোনটা সুইচ অফ করে দেয়। কিন্তু রাতে তার ফোনে একটা মেসেজ আসে যে তুমি এই নম্বরটা কেন বেছে নিয়েছো। অজয় তখন ঘুমিয়ে থাকায় ওই মেসেজটা অজয় দেখেনি। সকাল হলে অজয় আবার সাহারার চিঠিটা পড়ে, আর আমরা বুঝতে পারি অজয় আসলে সাহারার জন্যই হায়দ্রাবাদে এসেছিল। এরপর অজয় যখন অফিসে যায় তখন তার ফোনে ওই আননোন নম্বর থেকে আবার মেসেজ আসে যে তুমি এই নম্বরটা কেন নিয়েছো। রেগে অজয় ওই নাম্বারে ফোন করে, কিন্তু কেউ ফোন পিকই করে না। এরপর আমরা আবার ওই রেড রুমটা দেখতে পাই, আর ওরা যে অ্যাপ্লিকেশনটা চালাতো তার নাম লুসিফার। ওই রুমে নানা রকম সাইকো লোক এসে মেয়েদের উপর টর্চার করতে থাকে। তাদের কাছে এটা একটা মজার গেম, আর এই গেমের নানা রকম লেভেলও ছিল। আর যে 3 নম্বর লেভেল পার করতে পারে তার কাছে সুযোগ থাকে এই রেড রুমে আসার, আর সে চাইলে ওই মেয়েটাকে মেরেও ফেলতে পারে। ওই মেয়েরা যখন যন্ত্রণায় ছটফট করে তখন এরা এক অন্যরকম আনন্দ পায়। এদিকে অজয়ের বন্ধু সত্যা তার মোবাইল নিয়ে গেম খেলছিল, তখনই ওই নাম্বার থেকে আবার মেসেজ আসে যে তুমি এই নম্বরটা কেন নিয়েছো। অজয় বিরক্ত হয়ে তার ল্যান্ডলাইন থেকে ওই নম্বরে ফোন করে, কিন্তু অবাক করার মতো ঘটনা হলো যে অজয় দেখে ওই নম্বরটা তার নিজেরই, মানে ওর নিজের নম্বর থেকেই ওর কাছে মেসেজ আসছে। এটা থেকে অজয় তো কিছুই বুঝতে পারে না যে এসব হচ্ছেটা কি। তখন তার বন্ধু সত্যা তাকে বোঝায়, আরে মাঝে মাঝে নেটওয়ার্কের প্রবলেম থাকলে এরকম হয়, এইভাবে ক্রস কানেকশন হয়ে যায়, এটাতে এত চিন্তা করার কিছু নেই। ওই রাতেই সত্যা অজয়কে ফোন করে বলে আমাদের এমডির মেয়ে সোয়াতি আমাদের রুমে কিছুদিনের জন্য থাকতে আসবে, আমি একটা কাজে একটু বাইরে আছি, কিছুদিন তুমি সোয়াতিকে আমাদের বাড়িতে একটু দেখভাল করো। তো কিছুক্ষণ পর সোয়াতি অজয়ের বাড়িতে আসে। অজয় সোয়াতিকে ভিতরে নিয়ে গিয়ে বসায়, তারপর সে সোয়াতিকে বলে সত্যা আপনার ব্যাপারে আমাকে বলেছে, দাঁড়ান আমি ওকে ফোন করে আপনি যে এসেছেন এটা জানিয়ে দিই। এইভাবে সে যখন ফোনটা নিয়ে সত্যাকে ফোন করতে যায় তখন সে পিছনে তাকিয়ে দেখে সোয়াতি নেই। অজয় তার বাড়ির চারিদিকে সোয়াতিকে খুঁজতে থাকে, কিন্তু কোথাও সে সোয়াতিকে দেখতে পায় না। তখনই সে দেখতে পায় একটা হুইল চেয়ারে সোয়াতি বসে আছে, আর তার সাথে একটা মাস্ক পরা লোক ছিল যে সোয়াতিকে খুব খারাপভাবে টর্চার করছিল, আর সে তাকে পাশের রুমে নিয়ে যাচ্ছিল। অজয় যখন পাশের রুমে আসে সে দেখে যে তারা কেউ নেই, আবার সোয়াতি আর ওই মাস্ক পরা লোকটা কোথায় গায়েব হয়ে গেছে। তখনই আবার অজয়ের বাড়ির ঘন্টি বেজে ওঠে। সে দরজা খুললে সে আবার সোয়াতিকে দেখতে পায়। সে বলে আমার নাম সোয়াতি, আশা করি সত্যি আপনাকে আমার ব্যাপারে বলেছে, আমি কি ভিতরে আসবো। অজয় তো সোয়াতিকে দেখে একটা ঘড়ির মধ্যে ছিল। সে বলে হ্যাঁ আপনি আসুন, দাঁড়ান আপনি যে এসেছেন এটা আমি সত্যকে জানিয়ে দেই। এইভাবে আবার সে যখন ফোনটা উঠায় পিছনে ফিরে তাকিয়ে দেখে যে সোয়াতি ওখানে আর বসে নেই। তখন সে আবার দেখতে পায় যে তাদের কিচেন রুম থেকে একটা খালি হুইল চেয়ার একা একাই আসছিল। তো সে পাশের রুমে গিয়ে দেখে ওই মাস্ক পরা লোকটা আবার সোয়াতির উপর টর্চার করছে। তখনই ওখানে সত্যা চলে আসে। অজয় সত্যাকে বলে এই চেয়ারে সোয়াতি বসেছিল, একটা লোক ওকে মারার চেষ্টা করছে, কিন্তু সত্যা তাকিয়ে দেখে ওখানে তো কেউ নেই। তখন অজয় আবার দেখতে পায় যে ওই হুইল চেয়ারে সত্যা বসে আছে, আর ওই মাস্ক পরা লোকটা সত্যার উপর টর্চার করছে। আর তার পাশে যে সত্যা দাঁড়িয়ে ছিল অজয় তাকিয়ে দেখে সে আর নেই। কিন্তু এরপর আমরা দেখতে পাই যে এগুলো অজয়ের দুঃস্বপ্ন ছিল, মানে এগুলো সে স্বপ্ন দেখছিল। এরপর আবার তার ঘরের ঘন্টি বেজে ওঠে। সে যখন আবার দরজা খুলে তো দরজার বাইরে সোয়াতি দাঁড়িয়ে ছিল, কিন্তু অজয় সোয়াতিকে দেখে আবার অবাক হয়ে যায়, কারণ ওটা যদি স্বপ্ন থাকে তাহলে তার স্বপ্নে সোয়াতি কি করে এসেছিল। সে তো সোয়াতিকে আগে কখনো দেখেনি, বাট এবারে সে কনফার্ম করে যে এটা রিয়েল ঘটনা, যে এই সোয়াতি আসলে রিয়েল সোয়াতি। আর এবারে সে সত্যি অজয়ের বাড়িতে এসেছে। আসলে সোয়াতি একজন ডিজাইনার ছিল, তো সে কিছু কাজে এই শহরে এসেছে। এখন এখানে সে একটা পাকাপাকি চাকরি পেয়ে গেলে সে তাদের হোস্টেলে শিফট হয়ে যাবে। ততদিন সে এখানে অজয় আর সত্যার সাথেই থাকবে। আর আসলে এই ফ্ল্যাটটাও অজয়ের কোম্পানিরই ছিল। অন্যদিকে শিবা বারবার পুলিশ স্টেশনে গিয়ে পুলিশ অফিসারকে একটাই প্রশ্ন জিজ্ঞেস করে যে স্যার ওরা কবে ধরা পড়বে, কবে ওই কালপ্রিটরা শাস্তি পাবে। আসলে ওই দিনের ওই কিডন্যাপিং এ ওরা শিবার স্ত্রীকে মেরে ফেলে, এই জন্য শিবা ওদেরকে শাস্তি দিতে বারবার পুলিশ স্টেশনে আসে। কিন্তু পুলিশ অফিসাররা শিবার কাছে একটু ইন্টারেস্টেড দেখায় না। ওই ইন্সপেক্টর শিবার কাছে কিছু টাকা ঘুষ চায়, যতদিন তুমি আমার পকেট গরম রাখতে পারবে ততদিন তোমার কেস ঘোড়ার মতো দৌড়বে, আর না হলে তোমার কেস তোমার মতোই ঘোড়াতে ঘোড়াতে চলবে। এখন তুমিই ভাবো তুমি কি করবে। পরের দিন অজয় সারার অ্যাড্রেস নিয়ে তার বাড়িতে যায়। সেখানে গিয়ে জানতে পারে যে এখানে সারা নামের কেউই থাকে না। ওই রাতে অজয় আর সোয়াতি যখন কফি খাচ্ছিল তখন সোয়াতি অজয়কে বলে আমি আগেও একবার তোমাকে দেখেছি। তো অজয় অবাক হয়ে বলে আগে তুমি আমাকে আগে কোথায় দেখেছো। তো সোয়াতি তাকে বলে আরে একবার এক বৃষ্টির সময় তুমি একটা মেয়েকে সাহায্য করেছিলে না, ওই ভিডিওটা ইউটিউবে খুব ভাইরাল হয়ে যায়, আর আমি তোমাকে ওই ইউটিউব ভিডিওতেই দেখেছি, তুমি কি ওই ভিডিওটা এখনো দেখোনি। এইভাবে সোয়াতি অজয়কে ওই ভিডিওটা দেখায়। মানে গতবার অজয় যখন হায়দ্রাবাদে এসেছিল তখনই এক বৃষ্টির দিনে সে একটা ট্রাফিকে আটকে গিয়েছিল। ওই সময় ওখানে দুটো ছেলে একটা মেয়ের ভিডিও করছিল, মানে বৃষ্টিতে তার জামা কাপড় ভিজে যাওয়ায় তার ভিতরের অন্তর্পাশগুলো দেখা যাচ্ছিল, আর ওই দুটো ছেলে তারই ভিডিও করছিল। তখনই অজয় এসে
ওই দুজনের মোবাইল ছাড়িয়ে নিয়ে ওদেরকে খুব মারধর করে আর সে তার কোটটা ওই মেয়েটাকে পরিয়ে দেয়। কিন্তু ওই সময় মেয়েটার মুখে একটা মাস্ক পরা ছিল, এই জন্য অজয় তার চেহারাটা ঠিক মতো দেখতে পায়নি। ওখানেই একজন ইউটিউবারও ছিল, সে ওই পুরো ঘটনাটা তার ক্যামেরায় রেকর্ড করে আর তার চ্যানেলে পোস্ট করে দেয় আর এই ভিডিওটা খুব ভাইরাল হয়ে যায়। তো স্বাতী এই ভিডিওটা দেখে অজয়কে খুব লাইক করে। ওই ভিডিওতে মেয়েটা যে স্কুটিতে বসেছিল সেই স্কুটির নম্বরটা দেখা যায়। তো অজয় ওই গাড়ির নম্বরের সাহায্যে ওই গাড়ির ডিটেলস জানতে পারে আর অ্যাকচুয়ালি এই গাড়িটা সারার ছিল যে অজয়কে ওই চিঠিটা পাঠিয়েছিল। অজয় ওই গাড়িটার খোঁজ করতে করতে একটা লোকের কাছে যায়, সে ওই লোকটাকে বলে এই গাড়িটা সারার না? তো ওই লোকটা বলে আরে আমি এই গাড়িটা সেকেন্ড হ্যান্ড কিনেছি আর আমি যার কাছ থেকে কিনেছি তার নাম সাহারা নয় তো, তার নাম অংশু, ওর কাছ থেকে আমি এই গাড়িটা কিনেছি। এই বলে সে অংশুর ফোন নাম্বার অজয়কে দেয়, কিন্তু ওই নম্বরে কল করলে ফোন সুইচ অফ আসে। এদিকে স্বাতী ধীরে ধীরে অজয়কে ভালোবাসতে শুরু করে। সে একদিন অজয়ের সাথে যখন কোথাও যাচ্ছিল তখন হঠাৎ ওদের গাড়ির সামনে একটা লোক চলে আসে। তো ওই লোকটা হালকা চোট পায়, অজয় বাড়িয়ে ওই লোকটাকে সরি বলে, তো লোকটাও অজয়কে ক্ষমা করে দেয়। এরপর স্বাতী অজয়কে নিয়ে একটা হিরোইনের কাছে যায়, মানে অ্যাকচুয়ালি স্বাতী ওই হিরোইনের জন্য একটা ড্রেস ডিজাইন করেছিল আর ওই সারপ্রাইজটা দেওয়ার জন্যই স্বাতী অজয়কে ওখানে নিয়ে গেছিল। এরপর ওরা এক জায়গায় যখন সত্যার জন্য অপেক্ষা করছিল তখন স্বাতী ওখানে শিবাকে দেখতে পায়। আসলে ব্যাপার হলো শিবার জন্যই স্বাতী ওই কাজটা পেয়েছিল। তো স্বাতী শিবাকে অজয়ের সাথে পরিচয় করায়। সে অজয়কে বলে ইনি একটা কনসালটেন্সি চালান আর ইনি অনাথ ছেলে মেয়েদের খুব সাহায্য করেন। তো শিবা যেতে যেতে ওদের দুজনকে বলে আপনাদের সাথে পরিচয় করে খুব ভালো লাগলো, কখনো সময় পেলে আমাদের বাড়িতে আসবেন। একদিন অজয় বাড়িতে ফোন রেখে যখন কোথাও চলে যায় তখন তার ফোনে একটা ফোন আসে। তো অজয়ের বাড়িতে কাজ করা একটা মহিলা ওই ফোনটা পিক করে। ও পাশের আওয়াজ শুনে ওই মহিলাটা খুব চমকে যায়। এরপর একদিন অজয় আর তার বন্ধুরা যখন তার বাড়িতে বসে কিছু গল্প সল্প করছিল তখন হঠাৎ ওই বাড়ির কারেন্ট চলে যায়, কিন্তু পাওয়ার অফ থাকা সত্ত্বেও টিভি আপনা আপ চালু হয়ে যায় আর ওই টিভিতে একটা সিসিটিভি ফুটেজ চলতে থাকে আর ওই ফুটেজে অজয়কে দেখতে পাওয়া যায়। এটা থেকে অজয় আর তার বন্ধুরা খুব ভয় পেয়ে যায় যে এসব কি হচ্ছে, এটা কি করে সম্ভব। তখনই এক অপরিচিত লোক অজয়কে ফোন করে আবার সরসার ব্যাপারে জিজ্ঞেস করে যে সরসা ম্যাডাম কি আছেন। অজয় রেগে গিয়ে বলে যে আমি কত লোককে বলবো এটা সরসার নাম্বার নয়, এটা আমার নাম্বার, আপনারা কে, আপনারা বারবার আমাকে ডিস্টার্ব করছেন কেন। তো ওই লোকটা বলে ওঠে আরে আপনি সরসা ম্যাডামের হাজবেন্ড অজয় কথা বলছেন। এই কথাটা শুনে অজয় আবার অবাক হয়ে যায়। পরের দিন অজয় ওই টেলিফোন অফিসে গিয়ে সরসার অ্যাড্রেসটা নিয়ে নেয়। সে যখন ওই অ্যাড্রেসে যায় তখন সে জানতে পারে যে সরসা ম্যাডাম এখানে থাকেন না, কিন্তু কিছুদিন আগে সে একটা হোস্টেলে থাকতো। ওখানে অজয় লক্ষ্মীকে দেখতে পায় যে কোনো এক কারণে খুব ঘাবড়ে ছিল। লক্ষ্মী ওই দিনের ফোন কলের কথা অজয়কে বলে, সে বলে সরসা ম্যাডাম তো অনেকদিন আগেই মারা গেছে আর ওর আত্মাই আপনাকে বারবার ফোন করছে, ওটা সরসারই কণ্ঠস্বর ছিল। এরপর অজয়ের ফোনে একটা লোকেশন আসে। অজয় ওই লোকেশন ট্র্যাক করে যখন ওখানে যায় তখন সে ওখানে সেই লোকটাকে দেখতে পায় যাকে অজয় কিছুদিন আগে ধাক্কা মেরেছিল। তো ওই লোকটা অজয়কে ওখানে দেখে খুব ঘাবড়ে যায় আর সে কোনো কথা না বলেই অজয়ের উপর আক্রমণ করে। তো অজয়ও নিজেকে বাঁচাতে ওর উপর আক্রমণ করে। এইভাবে ওদের মধ্যে হাতাহাতি শুরু হয় আর ওই হাতাহাতিতে দুর্ঘটনাবশত ওই লোকটা মারা যায়। তখনই ওর ফোনে একটা মেসেজ আসে, থ্যাংক ইউ। অজয় স্বাতী আর সত্যাকে পুলিশ ধরে আনে। তো অজয় তার সাথে যা যা ঘটেছে তা ওই পুলিশ অফিসারকে বলে, কিন্তু ওই ইন্সপেক্টর অজয়ের কোনো কথাই বিশ্বাস করে না। তখনই ওই ইন্সপেক্টরের ফোনে অজয়ের নাম্বার থেকে ফোন আসে, কিন্তু অজয়ের হাতে তার ফোন ছিল না। অজয়ের ফোন তো সামনে এমনিই পড়েছিল। এটা থেকে ওই ইন্সপেক্টরও অবাক হয়ে যায় যে এটা কি করে সম্ভব। তখন অজয় তাকে বলে, স্যার আমি তো আপনাকে এটাই বোঝাতে চাইছি, এই রহস্যের সমাধান করতে হলে প্রথমে আমাদের সহস্রা সম্পর্কে জানতে হবে যে এই সহস্রাটা কে ছিল আর তার সাথে কি ঘটেছে। ওই ইন্সপেক্টর বলে, যাকে তুমি মেরেছো ওর অনেক ক্রিমিনাল রেকর্ড আছে, যাই হোক এর জন্য আমি তোমাকে ছেড়ে দিচ্ছি। এই বলে ওই ইন্সপেক্টর অজয় আর তার সাথীদের ছেড়ে দেয়। অন্যদিকে আবার ওই রেড রুমে আমরা একটা মেয়ের উপর টর্চার করতে দেখি। সে ওই মেয়েটার হাতে পায়ে পিঠে গাঁথতে থাকে আর সেটা দেখে ওই মেয়েটা খুব আনন্দ পায়। তখনই এদের বস জানতে পারে যে কেউ একজন ওদের এক লোককে মেরে ফেলেছে, মানে অজয় যে লোকটাকে মেরেছিল সে লোকটা এদেরই লোক ছিল। এদিকে অজয়, স্বাতী আর সত্যা সহস্রার ওই হোস্টেলে যায়। সেখানে তারা জানতে পারে যে সহস্রা বেশ কিছুদিন ধরে ফিরে আসেনি। তো অজয় কোনো বাহানা করে সহস্রার রুম থেকে তার ব্যাগটা নিয়ে নেয়। অজয় সহস্রার ব্যাগ খুললে সে সহস্রার ফটো দেখতে পায় আর এই ফটোটা দেখে অজয় তো খুব অবাক হয়ে যায়। ফটোটার দিকে
তাকিয়ে বলে, তোমার নামই সহস্রা? মানে একটা মলে তার সাথে সহস্রা দেখা হয়েছিল। আসলে ওই মলে সে যখন পা স্লিপ করে পড়ে যাচ্ছিল তখন সহস্রা তাকে ধরে ফেলে। আর ঘটনা হলো সহস্রা একজন অনাথ মেয়ে ছিল আর সে মোটিভেশনাল স্পিকারও ছিল। তো অজয়ও তার মোটিভেশনাল স্পিচ শুনে অন্যদের যখন তার ব্যাপারে জিজ্ঞেস করে সবাই তাকে বলে ওর নাম সারা। আসলে ব্যাপার হলো সহস্রার মার নাম ছিল সারা, এই জন্য সহস্রা সবাইকে তার নাম সারা বলে। মানে সারার নামটা শুনলে ওর মনে হয় যে ওর মা ওর কাছেই আছে। একদিন সারা একটা FM কোম্পানিতে জব পায়। প্রোগ্রাম চলাকালীন কবিতা নামের এক মেয়ে সারাকে ফোন করে। কবিতা সারাকে বলে, আমি একটা চাকরি পেয়ে গেছি, আমি গ্রামে গিয়ে মাকে এই খুশির খবরটা শোনাবো। তখন এই কবিতার কাছে ওই লোকটা একটা ভ্যান নিয়ে আসে, মানে যে লোকটাকে অজয় মেরে ফেলেছে। আর ওই গাড়ির পিছন সিটে একটা মেয়েও বসেছিল। আর ওরা বলে এটা একটা শেয়ারিং গাড়ি। এই বলে ওরা কবিতাকে ওদের গাড়িতে বসিয়ে নেয়। কবিতা ওই গাড়িতে উঠে গেলে তার ফোন কাট হয়ে যায়। তো সারাও ভাবে কবিতা হয়তো ব্যস্ত হয়ে গেছে, ওই জন্য সে লাইন কেটে দিয়েছে। পরের দিন সারা সত্যার কাছে এসে অজয়ের ব্যাপারে জিজ্ঞেস করে, কারণ ওই বৃষ্টির দিনে অজয় যে মেয়েটার হেল্প করেছিল সে আসলে এই সহস্রাই ছিল। তো সে অজয়কে থ্যাংক ইউ বলার জন্য সত্যার বাড়িতে আসে, কিন্তু ততক্ষণে অজয় বেঙ্গালুরুতে ফিরে গিয়েছিল। তো সারা সত্যার কাছে অজয়ের বাড়ির অ্যাড্রেসটা নিয়ে নেয় আর সে অজয়কে একটা চিঠি লিখে সেটা পোস্ট করে দেয়। আর ঘটনা হলো সারার এক বন্ধু সারার প্রোফাইল একটা ম্যাট্রিমনি সাইটে আপলোড করে। তো এক মহিলা সারাকে ফোন করে বলে, আমার ছেলের জন্য আমার তোমাকে খুব পছন্দ, আমি তোমাকে আমার মেয়ে রূপে পেতে চাই, তুমি একবার আমার ছেলের ফটো দেখো, যদি তোমার পছন্দ হয় তবেই তুমি কথা বেরোবে। তখনই সারার ওই বন্ধু এসে সারার ফোনে ওই ছেলেটার ফটো দেখে আর সে বলে, আরে ছেলেটা তো খুব হ্যান্ডসাম আছে, তোর সাথে খুব ভালোই মানাবে, এবার তো বিয়ের জন্য রাজি হয়ে যাও। পরের দিন ওই ছেলেটার মা সারাকে ফোন করে একটা ক্যাফেতে যেতে বলে, মানে ওই ক্যাফেতে ওই ছেলেটা সারার সাথে দেখা করতে আসবে। তো সারা ওই ক্যাফেতে ওই ছেলেটার জন্য অনেকক্ষণ অপেক্ষা করে, কিন্তু সন্ধ্যা হয়ে এলেও ওই ছেলেটা আসেই না। ওর ফোন নাম্বার নিয়ে ফোন করলেও ফোন কানেক্ট হচ্ছিল না। এদিকে অজয় যে লোকটাকে মেরে ফেলেছিল ওই লোকটা তখন সারার স্কুটির পাংচার করে দেয়। সারা যখন তার স্কুটিকে ঠেলে ঠেলে নিয়ে যাচ্ছিল তখন ওই দুই কিডন্যাপার আবার সারার কাছে আসে আর তারা সারাকে কিডন্যাপ করে নিয়ে চলে যায়। ওরা সারাকে একটা খাঁচায় বন্দি করে রেখে দেয়। সারা ওখানেই কবিতাকে দেখতে পায়। কবিতা ভয়ে ভয়ে সারাকে বলে, দিদি এই খাঁচা থেকে যাকে নিয়ে যাওয়া হয় সে আর ফিরে আসে না, এখান থেকে শুধু ওদের চিৎকারই শোনা যায়, প্লিজ দিদি আমাকে বাঁচাও, আমি এখন মরতে চাই না। তখন ওদের বস ওদেরকে নিয়ে যেতে আসে। সারা ওই বসকে বলে, তোমরা কবিতাকে ছেড়ে দাও, ওর বদলে তোমরা আমার সাথে যা খুশি করতে পারো, ওকে তোমরা ছেড়ে দাও। ওরা সারার কাছে এসে সারাকে ইনজেকশন দিয়ে অজ্ঞান করে দেয়। তারপর ওরা সারাকে একটা রুমে নিয়ে যায়। সারার জ্ঞান ফিরে এলে সে ওখানে একটা ডাক্তারকে দেখতে পায়। আসলে ব্যাপার হলো এই লোকটা টাকা দিয়ে ডাক্তারি পাস করেছিল, কিন্তু একদিন সে একটা ভুল অপারেশন করায় এর ডাক্তারি সার্টিফিকেট বাদ হয়ে গেছিল। এই জন্য সে এই রেড রুমে কাজ করত আর এইসব জীবন্ত লোকেদের উপর সে নানা রকম মেডিকেল টেস্ট করত। সারা সুযোগ বুঝে ওই লোকটাকে কোনোভাবে দূরে সরিয়ে ওই রুম থেকে বেরিয়ে যায় আর সে ফাইনালি কবিতাকে নিয়ে পালিয়ে যায়। ওই লোকগুলো ওদের পিছা করে, ওদের উপর বেলাগাম গুলি চালায়। এইভাবে দৌড়াদৌড়িতে ওরা কবিতাকে ধরে ফেলে। অন্যদিকে কিছু লোক সারার পিছু নেয়। তখন কোনোভাবে সারা দৌড়তে দৌড়তে একটা রাস্তার কাছে চলে আসে আর তখন ওই রাস্তা দিয়ে একটা গাড়ি যাচ্ছিল। ওই গাড়িটা দেখে ওই লোকেরা ভয়ে ঘুরে যায়, কিন্তু সারা যখন ওই গাড়িটার কাছে সাহায্য চাইতে যায় ততক্ষণে ওই গাড়িটা চলে গিয়েছিল, মানে ওই গাড়ির লোকটা সারাকে দেখতেই পায়নি। তখনই একটা ট্রাক এসে সারাকে ধাক্কা মারে আর সারা ওখানে স্পট ডেড হয়ে যায়। আর ঠিক ওই সময়ই সারাকে ওই ছেলেটা ফোন করে, যে ছেলেটার মা সারাকে তার পুত্রবধূ হিসেবে মেনে নিয়েছিল। সারাও তার ফোনে ওই ছেলেটার নাম্বার হাবিব বলে সেভ করে রাখে। সিনেমার বর্তমান সময়ে আসে। অজয়ের এক কাজিন সারার ফটো দেখে বলে, আরে এই মেয়েটার নামই সারা, এরই ফটো তো আন্টি তোমাকে পাঠিয়েছিল। মানে সারাকে অজয়ের মাই ফোন করেছিল অজয়ের সাথে তার বিয়ে দেওয়ার জন্য, কিন্তু অজয় তখন বিয়ে করতে চাইছিল না, এই জন্য সে সারার ফটোটাও দেখেনি। এই জন্য সারা যখন ওই ক্যাফেতে বসে অজয়কে বারবার ফোন করছিল অজয় তার ফোনটাও ধরেনি। আর সারা মরার আগেও যে গাড়িটার কাছে সাহায্য চাইছিল সেটাও অজয়ের গাড়ি ছিল। এসব জানতে পেরে অজয় খুব দুঃখ পায়, মানে না জেনে হলেও তার জন্য একটা মেয়ে মারা গেল। যে মেয়েটাকে আমি খুঁজতে এসেছি সে মনে মনেই আমাকে তার স্বামী ভাবতে শুরু করে দিয়েছিল। আর অ্যাকচুয়ালি সারা রাতটাই এইসব মেসেজ করে অজয়কে তার কাহিনী বলার চেষ্টা করছিল। তো অজয় এসব জানতে পেরে খুব ভেঙে পড়ে। সে এর জন্য স্বাতীর সাথেও ঠিকঠাক কথা বলে না। সারা রাতটা অজয়কে মেসেজ করে, আমি একদিন তোমার সাথে থাকতে চেয়েছিলাম, কিন্তু এখন আমি তোমার সাথেই আছি আর এটা আমার জন্য অনেক, কিন্তু এজন্য তুমি নিজেকে দোষ দিও না, তুমি তো এসব কিছু জানতে না। এরপর অজয় শিবার সাথে দেখা করতে যায় আর তাকে সারার ব্যাপারে জিজ্ঞেস করে। তো শিবা অজয়কে বলে একটা অফিসে তার সাথে সারার দেখা হয়েছিল আর শিবাই সোর্স করে সারাকে ওই এফএম রেডিওতে কাজ পাইয়ে দিয়েছিল। অজয় তখন শিবাকে ওই রেড রুমের ব্যাপারে জিজ্ঞেস করে। শিবা তাকে বলে ওটা নরকের থেকে কম কিছু
ছিল না। ওখানে যে যাবে তার ফিরে আসার আর কোনো চান্স নেই। আমার স্ত্রীকেও ওরা ওখানে মেরে ফেলেছে। ওরা আমার পায়ে আঘাত করে আমাকে খোঁড়া করে দিয়েছে, কিন্তু আমি ওদের কিছুতেই ছাড়বো না। এরপর অজয় ওই ইন্সপেক্টরের কাছে এসে ওই লুসিফার অ্যাপের ব্যাপারে জিজ্ঞেস করে যে কেউ যদি 3rd লেভেল ক্রস করতে পারে তাহলে ওরা ওকে ওই রেড রুমে নিয়ে যায় আর ওদেরকে সুযোগ দেয় ওই মেয়েটাকে মেরে ফেলার। এদিকে অজয় স্বাতীর সাথে ঠিকঠাক কথা না বললে সাথী দুঃখ পেয়ে ওই ঘর ছেড়ে চলে যায়। তখনই কিছু লোক এসে স্বাতীকে কিডন্যাপ করে নিয়ে যায়। অজয় ওদেরকে ধরার চেষ্টা করে, কিন্তু একজন অজয়ের পেটে একটা চাকু মেরে ওখান থেকে পালিয়ে যায়। কিছুক্ষণ পর অজয়ের জ্ঞান ফিরে আসে। সে দেখে সে একটা হাসপাতালে আছে। সে বলে তার ভুলে সে সহজটাকে হারিয়েছে, কিন্তু সে এখন স্বাতীকে আর হারাতে চায় না। যেভাবেই হোক স্বাতীকে বাঁচাতেই হবে। স্বাতীর মোবাইলেও অজয়ের ওই অ্যাপ্লিকেশনটা ছিল, যার সাহায্যে অজয় ওর কাছাকাছি IMEI নম্বরটা ট্র্যাক করে নেয়। এরপর অজয় তার বসের বাড়িতে যায় আর তার বসকে খুব মারধর করে আর তাকে স্বাতীর ব্যাপারে জিজ্ঞেস করে, কিন্তু তার বস তাকে কিছুই বলে না। তখন সে তার স্ত্রীকে ধরিয়ে এনে তার হাত কেটে দেয়। তখন তার বস মুখ খুলে, আমি শুধু ওদেরকে মেয়ে পাচার করি, তারপর ওরা ওই মেয়েদের সাথে কি করে আমি আর কিছুই জানি না। আমি স্বাতীকে ওদের হাতে তুলে দিয়েছি। এখন স্বাতীকে বাঁচানোর একটাই রাস্তা, লুসিফার অ্যাপে গিয়ে আমাদের বিডিং করতে হবে। অন্যান্যদের থেকে অনেক বেশি বিডিং। আমাদের বিডিং বেশি হলে ওরাই আমাদেরকে ওই রেড রুমে নিয়ে যাবে, কিন্তু বেশি বিডিং করাও খুব চাপের। তখনই দূর থেকে কেউ গুলি করে অজয়ের বস আর তার স্ত্রীকে মেরে দেয়। অজয় আর তার বন্ধু সত্যা তার বসের ল্যাপটপ নিয়ে ওখান থেকে পালিয়ে যায়। এরপর অজয় আর সত্যা শিবার কাছে আসে। শিবা ওদেরকে বলে, আমি রিসার্চ করে জানতে পেরেছি যে কেউ লুসিফার হয়ে হাইস্ট বিডিং করতে পারবে তাকে ওরা ওদের আড্ডায় নিয়ে যাবে। ওরা ওই হাইস্ট বিডারকে একটা জায়গায় ডাকে। এরপর ওরা ওদের ক্লায়েন্টসকে ওদের নিজের গাড়িতে করে ওই রেড রুমে নিয়ে যায়। আমি ওই প্লেসটার ব্যাপারে জানি, যেখানে ওরা ওই লোকটাকে ওর গাড়ি থেকে ওদের গাড়িতে শিফটিং করে। ওখান থেকে যদি আমরা ওদেরকে ফলো করতে পারি তাহলে আমরাও রেড রুমে পৌঁছে যেতে পারবো। তো শিবা অজয়কে নিয়ে ওই শিফটিং প্লেসে যায়। ওখানে এক ক্লায়েন্ট এলে অজয় তাকে মেরে তার ড্রেসগুলো পরে নেয় আর তার মোবাইলটাও নিয়ে নেয়। কিছুক্ষণ পর ওই রেড রুমের লোকেরা ওখানে আসে। ওরা অজয় আর শিবার কাছে পাসওয়ার্ড চায়। তখন অজয় ওই ফোনটাতে তাদের পাসওয়ার্ড দেখায়। এরপর ওরা অজয় আর শিবাকে ওই রেড রুমে নিয়ে যায়। ওদের বস ওদের দুজনকে দুটো রুমে যেতে বলে। শিবা যে রুমে যায় ওই রুমে স্বাতীকে বেঁধে রাখা হয়েছিল। অজয় যে রুমে যায় সে রুমে অন্য একটা মেয়েকে বেঁধে রাখা হয়েছিল। শিবা যখন স্বাতীর হেলমেটটা সরাতেই যায় তখন সে কারেন্টের শক খায়। আর ব্যাপার হলো এদের বস এই শিবা বা অজয়কে আগে থেকেই চিনতো। তো অজয়কে একটা কথা বলে যে তোমার বড় বোনকে আমরাই মেরেছি। অজয়কে বলে ওখানকার পিস্তলটা তুলে ওই মেয়েটাকে গুলি করে দাও, তাহলে আমি স্বাতীকে ছেড়ে দেবো। তোমার কাছে 90 সেকেন্ড সময় আছে। এদিকে ওই বস শিবাকেও একটা কাজ দেয়। ওই রুমে অনেকগুলো চাবি ছিল, যার মধ্যে একটা দিয়েই স্বাতীর হেলমেটটা খোলাই হতো। তো ওই 90 সেকেন্ডের মধ্যে সে যদি স্বাতীর হেলমেট খুলে দিতে পারে তাহলে ওরা স্বাতীকে ছেড়ে দেবে। তো সময় শুরু হলে শিবা একটা একটা চাবি দিয়ে স্বাতীর হেলমেটটা খোলার চেষ্টা করে। এদিকে অজয়ের রুমে ওই মেয়েটা ওই পিস্তলটা নিয়ে অজয়ের দিকেই তাক করে। সে বলে, সরি, কিন্তু ওরা আমাকে বলেছে তোমাকে মারলে ওরা আমাকে ছেড়ে দেবে। এভাবে সে যখন অজয়কে গুলি চালাতে যায় তখন সে দেখে ওই পিস্তলে কোনো গুলি ছিল না। তখনই অজয়ের রুমে ওই বস আসে আর সে ওই মেয়েটাকে গুলি করে তাকে মেরে দেয়। অন্য রুমে শিবা তাড়াহুড়ো করতে গিয়ে স্টিক ছাড়াই চলতে থাকে আর সে স্বাতীর মাথা থেকে ওই হেলমেটটাও সরিয়ে দেয়। শিবাকে দেখে স্বাতী তো অবাক হয়ে যায় যে আপনি তো ভালোভাবেই চলাফেরা করতে পারেন, তাহলে এতদিন এই নাটকটা করছিলেন কেন? আর আমরা তখন দেখতে পাই যে এই সবের বস হলো এই শিবা। ওরা অজয়কে একটা জায়গায় বেঁধে খুব মারতে থাকে। তখন শিবা ওর সামনে এসে বলে, আমি হলাম এখানকার বস লুসিফার। এটা আমার শুধু বিজনেস নয়, এটা একটা ইমোশন, আমার বহুদিনের শখের জায়গা এটা। একবার কিছু পুলিশ এই জায়গার ব্যাপারে জানতে পেরে গিয়েছিল আর ওই সময় শিবার সাথে সাথে তার স্ত্রীও এখানে কাজ করত। তখন শিবা ভাবে যে সে কিভাবে এখান থেকে বের হবে। তো শিবা বাঁচতে তার স্ত্রীকেই গুলি করে দেয় আর সে ওই পুলিশ অফিসারদের দেখায় যে সেও একটা ভিকটিম। তাকে আর তার স্ত্রীকে কিডন্যাপাররা ধরে এনেছিল। শিবা অজয়কে বলে, বুঝতে পারছো তো এটা আমার কত বড় ইমোশন। আমি এই ব্যবসা চালানোর জন্য আমার স্ত্রীকেও মেরে ফেলেছি, আর এই জন্যই আমি তোমাকে আমার এখানে জেনে বুঝে নিয়ে এসেছি যাতে আমি তোমাকেও আমার রাস্তা থেকে সরাতে পারি। এই বলে সে অজয়ের কাছ থেকে তার ফোনটা নিয়ে নেয় আর বলে, এসব কি গল্প তুমি বাঁধছো, এর মধ্যে সারা রাতটা আছে? তখন অজয় শিবাকে বলে, আরে আমি তো আগে থেকেই জানতাম যে তুমি এসবের মাথা। আসলে অজয় যখন তার বসের ল্যাপটপটা চেক করছিল তখন সেখানে সে সবাইকার ডিটেলস দেখতে পায়, কিন্তু শিবার কোনো ডিটেলস ছিল না। এ থেকেই সে আন্দাজ করে নেয় শিবাই এই বিজনেসের মাথা আর সে শিবার ব্যবহার করেই এই জায়গাটা এসেছে। এবার অজয়ের সাথে শিবার লোকেদের খুব দারুণ মারপিট হয়। শিবার লোকেরা স্বাতীর উপর খুব খারাপ
খারাপভাবে টর্চার করতে থাকে, স্বাতিকে খুব মারতে থাকে। মারতে মারতে একসময় স্বাতি অজ্ঞান হয়ে যায়। এদিকে অজয় শিবার সব লোককে মেরে ফেলে আর ফাইনালি সে শিবার সাথে ফাইটিং করে। এই সময় শিবা অজয়কে কবিতাকে দেখায়, মানে আসলে কবিতা এখনো বেঁচে ছিল। এবার অজয় যখন ওদেরকে মারতেই যাচ্ছিল তখন অজয়ের ফোনে একটা মেসেজ আসে, থ্যাংক ইউ। আর তারপরে ওই ফোনটা ওখানে ব্লাস্ট করে যায় আর যার ফলে শিবা ওখানেই মারা যায়। এরপর অজয় স্বাতির কাছে আসে আর তাকে আপন করে নেয়। আর এই মুভি এখানেই শেষ হয়ে যায়। তো ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।